আমাকে যখন কেউ প্রশ্ন করে যে বয়স কত, আমি সাথে সাথে উত্তর দেই যে দেখায় যত। আচ্ছা। হ্যাঁ, ১৬৫ টাকা ছিল একটি নাটকে অভিনয় করার রেমুনারেশন। তো So you married your fan? ইয়াস, অভিনয় শিল্পী হিসেবে একজন আজিজুল হাকিম হয়ে উঠবার পেছনের যে মানুষটি সবসময় আমার সাথে ছিলেন, তিনি হচ্ছেন জিনাত। আয়নায় দাঁড়িয়ে নিজেকে আপনি কি প্রশ্ন করেন? এই প্রশ্নটা নিয়ে আমি প্রত্যেকবার আমাদের পডকাস্টটা শুরু করি। তবে আজকে আমি বলতে চাই, আয়নায় দাঁড়ালে আপনি কি আসলেও নিজেকে দেখতে পান? আয়না কি আসলে প্রতিবিম্বতে আপনাকে দেখায়? প্রতিফলন ঘটে আপনি যে মানুষটা? কখনো প্রশ্ন করে দেখেছেন যে আয়নায় দাঁড়িয়ে আপনি গতকালকে যে কাজগুলো করেছেন সেগুলো সব কিছু ঠিকঠাক করেছেন কিনা? আমাদের এত সময় নাই প্রশ্ন করার, তাই তো আয়না পডকাস্টে আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাই। সবসময়কার মতো আমি ফারজানা বিথি, যেখানে সাধারণ মানুষেরা যখন অসাধারণ হয়ে ওঠে তারা আয়নায় কি প্রশ্ন করে সেই প্রশ্নের প্রতিফলনটা অনুষ্ঠানের মাধ্যমে করতে সাহায্য করি। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি এই প্রজন্ম বলি, গত প্রজন্ম বলি, তার আগের প্রজন্ম বলি, কয়েকটা প্রজন্মের ভীষণ পছন্দের ভালোবাসার একজন অভিনয় শিল্পী। তার অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কুমিল্লার সেই সাধারণ ছেলেটা অসাধারণ হয়ে উঠেছেন আপনাদের মনে, আপনাদের ভালোবাসায়। 50 পেরিয়েছে তার অভিনয়ের বয়স। আমাদের সকলের প্রিয় অভিনয় শিল্পী আজিজুল হাকিম। ওয়েলকাম টু আয়না। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজিজুল হাকিম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি দিন দিন দেখতে যে ইয়াং হচ্ছেন, এটা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, কারণ আমরা যদি একদম মঞ্চ নাটক থেকে শুরু করি, কিংবা আমি যদি আমার বয়স থেকেও শুরু করি, এইভাবে বলতে চাই না যে আমি আপনাকে ছোটবেলা থেকে দেখেছি, কারণ আমার বাবারা আপনার ফ্যান। তো সেখান থেকেও যদি শুরু করি, আমি যখন আপনাকে দেখা শুরু করেছি আমার কাছে মনে হচ্ছে দিন দিন ইউ আর গেটিং ইয়াঙ্গার। হ্যাঁ, ইজ ইট ফর ইউর লাইক চেঞ্জেস অফ ইউর ফিচার্স, or you are getting younger because you are happy? এগুলো ডিপেন্ড করে আসলে মানুষটা কিভাবে তার দিন যাপন করছে বা তার প্রাত্যহিক জীবনের যে নিয়ম শৃঙ্খলা, সেই শৃঙ্খলাগুলোকে সে কীভাবে মেনে চলছে, এটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তারপরেও বয়স কিন্তু থেমে থাকে না, বয়স কিন্তু বয়সের মতোই এগিয়ে যায়। আমার ক্যারিয়ারের বয়স যে কথাটি তুমি করে বললাম, হ্যাঁ, তুমি বললে যে 50, আমি 49 পেরিয়ে 50-এ পদার্পণ করেছি আমার অভিনয় জীবনে। তো সেই দিক থেকে অনেক বড়, অনেক লম্বা একটা সময়। আমি শুরু করেছি যদি আমি কলেজ জীবন থেকে, সেই ক্ষেত্রে বয়সের হিসাব করলে মানুষ বয়সটা আমাকে বের করেই ফেলতে পারবে তারা, যে আমার বয়সটা কত। কিন্তু আমি সবসময় একটি কথা বলি যে মানুষের বয়স কিন্তু তার চেহারায় বা তার গঠনে কিন্তু রিফ্লেকশন হয়। তো সবসময় আমি বলি যে বয়সটা যেহেতু চেহারায় দেখা যায়, আমাকে যখন কেউ প্রশ্ন করে যে বয়স কত, আমি সাথে সাথে উত্তর দেই যে দেখায় যত। আচ্ছা, তো সুতরাং তোমার মনে যতটুকু রিফ্লেক্ট হচ্ছে, হ্যাঁ, দ্যাট ইজ আয়না। মনের আয়নাতে যতটুকু মনে হয়। এখন যে আপনাকে অনেক বেশি ভালোবাসে তার কাছে আপনি সবসময় সুইট 16, যে আপনাকে একটু কম ভালোবাসে তাদের কাছে আপনি 60। সো হোয়াট এভার দ্য এজ ইজ, কংগ্রাচুলেশনস অন বিং দিস অ্যাচিভমেন্ট অফ ইউর 50 ইয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি। আমরা ভীষণ হ্যাপি, আমরা ভীষণ পুলকিত যে আপনি এই সময়টা, জুলাইতেই তো শুরু হয়েছিল আপনার, এবং আপনি জুলাইতেই আমাদের স্টুডিওতে আসলেন। সো আয়নার পক্ষ থেকে, ইটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আপনার এই জার্নির জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবং এই জন্য আমি নিজেও খুবই গর্বিত যে আমি এত বছর ধরে কাজ করছি এবং এখনও কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে কাজ করতে পারবো কিনা জানি না, তবে একটা মনোবল আছে, ইচ্ছা আছে যে আমি কাজ করে যেতে চাই। আচ্ছা, আমি তো আজিজুল হাকিমকে আমার মতো করে পরিচয় করিয়ে দিয়েছি, সেটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো হোস্ট অভিনয় শিল্পী হিসেবেই পরিচয় করবেন। হয়তো বা আমরা জিনাত ভাবির কাছে পরিচয়টা একটু ডিফারেন্ট পাবো, কারণ তার কাছে ব্যক্তি আজিজুল হাকিম ডিফারেন্ট, স্বামী, বন্ধু। নাজার কাছে একটু ডিফারেন্ট পাবো, নাজার বাবা হিসেবে। আপনার বন্ধুদের কাছে ডিফারেন্ট পাবো, কিন্তু আপনার কাছ থেকে তো কেউ কখনো শুনেনি যে আপনি আসলে নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিতে চান। সো আজকে আমি একটু আপনার কাছে জানতে চাই, আজিজুল হাকিম নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিতে চায় যদি সে সুযোগটা পায়। প্রথমত আজিজুল হাকিম হয়ে ওঠার পেছনে যে মানুষগুলোর অবদান আছে, আমি তাদের কথা স্বীকার করতে চাই। আর আজকে যেহেতু আমার পরিচয় একজন অভিনয় শিল্পী হিসেবে সাধারণ মানুষের কাছে, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, আমাদের দেশের মানুষরা যারা আমাকে চেনেন, তারা কিন্তু আমাকে অভিনয় শিল্পী হিসেবেই জানেন, চেনেন। তো এর বাইরে যে ব্যক্তি আজিজুল হাকিম, সেটি কিন্তু একেবারেই তার পরিবার এবং পরিবারের জন্য আলাদা একটি মানুষ। কিন্তু সাধারণের কাছে কিন্তু
আজিজুল হাকিম একজন অভিনয় অভিনয় শিল্পী। শিল্পী তো আমি যেহেতু একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি বা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি, সেই হেতু আমি আয়নায় আমি একজন অভিনয় শিল্পী আজিজুল হাকিমকেই সবসময় দেখতে চাই। ওকে ওকে। আজ যদি অভিনয় না করতেন আজিজুল হাকিম, তাহলে এখন 2026 সালে এসে কি মনে হয় যে আপনি কি হতেন? ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে আমি ফুটবলার হব। এই স্বপ্নটা আমার বাবার মধ্যেও ছিল। তো ফুটবল আমি খেলেওছি, স্কুলে খেলেছি, কলেজে খেলেছি এবং প্রফেশনাল ফুটবল ক্লাবেও ফুটবল খেলেছি। কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে অভিনয়ে চলে আসা, যদি আমি এই অভিনয়ে না আসতাম হয়তো আমার পরিচয় একজন ফুটবলার হিসেবেই হতো। আচ্ছা, ওয়ার্ল্ড কাপে আপনি কোন দল এবার আমি বলেন? জার্মানির সাপোর্টার, কিন্তু আমার দল খুবই দুঃখজনকভাবে দুর্দান্ত ভালো খেলে পরবর্তী পর্যায়ে উঠতে আর পারেনি। যেতে পারেনি। ওকে। অনেকের মনে তো স্বপ্ন থাকে আজিজুল হাকিম যে আমি এই কাজটা করতে চাই, সেটা হোক ক্যারিয়ারে, হোক সেটা ব্যক্তি জীবনে। আমার যেমন, আমি যদি বলি, আমার খুব ইচ্ছে ছিল যে হয় না, হয়তো আমরা প্রেজেন্টারিতে কখনো যেতে পারবো না, মিস ওয়ার্ল্ড বা মিস বাংলাদেশ হয়তো বা হতে পারবো না, কিন্তু মানুষের জন্য কিছু করতে চাই, সেটা ক্যারিয়ারের মাধ্যমে হোক, সেটা ব্যক্তির মাধ্যমে হোক। আপনার কি কখনো এরকম কোনো স্বপ্ন ছিল যেটা হয়তো বা বাস্তবায়িত করেছেন আপনি, কিংবা এখনো বাস্তবায়িত হয়? স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সহজাত প্রবৃত্তি। ছোটবেলা থেকেই মানুষ স্বপ্ন দেখতে শুরু করে যখন সে ভাবনার জগতে সে বিচরণ করে, এবং পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু তাকে তার স্বপ্নে পৌঁছে দেবার জন্য সহযোগী হিসেবে কাজ করে। তো আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ তার যে গোল, তার যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি সে নির্ধারণ করে, সেই লক্ষ্যের ব্যাপারে যদি তার স্বপ্ন থাকে, তাহলে তার যে স্ট্রাগল, সেই পথে যাওয়ার, সেই স্ট্রাগলটা যদি সে করে যেতে পারে, তাহলে সেই স্বপ্ন তার পূরণ হবে, এটি আমি বিশ্বাস করি। এবং আমার অভিনয়ে যে পথচলা, এই পথচলায় আমার যে দর্শন, আমার যে ভাবনা, আমার যে স্বপ্ন, যে আমার অভিনয়ের মাধ্যমে আমি আমার যে স্বপ্নের কথা, মানুষের ভালো লাগার কথা, মন্দ জায়গাগুলোকে নির্দেশ করা, এই জিনিসগুলো আমার অভিনয়ের মাধ্যমে, গল্পের মাধ্যমে আমি দর্শকদের কাছে, সমাজের কাছে তুলে ধরতে চাই। তো সেই কাজগুলো আমি অভিনয় শিল্পী হিসেবে করছি এবং ভবিষ্যতেও করে যাব, এটি আমার স্বপ্ন। আচ্ছা, আপনার ছোটবেলার কথা অনেকবার আসছে, কথায় কথায় ছোট থেকে। আমি একটু জানতে চাই, কুমিল্লা শহরে একটা মানুষ, এবং সেখান থেকে আপনি হঠাৎ করে এই যে ফুটবল খেলতে খেলতে অভিনেতা হয়ে গেলেন, এটা তো নিশ্চয়ই ওভার দ্য নাইট হয় নাই। এটা তো অবশ্যই না। পেছনে তো নিশ্চয়ই আপনার কোনো না কোনো ইচ্ছে ছিল, বা অন্য কারো ইচ্ছে ছিল, কেউ না কেউ পুশ করেছে কিংবা রাস্তাটা দেখিয়ে দিয়েছে। ওই গল্পটা একটু জানতে চাই। আমার জন্ম কুমিল্লাতে, কিন্তু আমার বেড়ে ওঠা কিন্তু কুমিল্লাতে নয়। আচ্ছা। আমার বাবার চাকরির সূত্রে আমরা আসলে খুলনা ডিভিশনে বড় হয়েছি। আমার ছোটবেলা থেকেই আমি বাগেরহাটে, আমি যখন বুঝতে শিখি তখন বাগেরহাট। এর জন্য উচ্চারণ এত শার্প। হ্যাঁ, ওই সাইডের মানুষের কিন্তু উচ্চারণ, কিন্তু অভিনয়ের জন্য কিন্তু আমাকে উচ্চারণ অনেক হয়। হ্যাঁ, কিন্তু নরমালি আপনি যখন কথা বলেন খুব স্পষ্ট কথা বলেন, স্পষ্ট ভাষা চেষ্টা করি সবসময়। ওকে। তো বাগেরহাটে আমার স্কুল জীবন শুরু, তারপর ওখান থেকে চলে আসে আব্বা ট্রান্সফার হয়ে মাগুরাতে। আব্বা ছিলেন প্রকৌশলী, উনি পিডব্লিউডিতে কাজ করতেন। তো তার চাকরি সূত্রেই আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া, ঘুরে বেড়ানো। তো আমার ছেলেবেলা শুরু বাগেরহাট, তারপর মাগুরা এবং যশোর থেকে আমি এসএসসি করেছি, যশোর জেলা স্কুল থেকে। এই যে আমার যে জার্নি, এই জার্নিতেই কিন্তু আসলে স্কুল পর্যন্ত একটা মানুষের যে ভিত্তি, সেই ভিত্তিটা কিন্তু তৈরি হয়। আর আমার বাবার মধ্যে একটা স্বপ্ন ছিল, বলেছি যে বাবা সবসময় স্বপ্ন দেখতেন যে তার ছেলে ফুটবলার হবে, ফুটবল খেলবে। যেহেতু আব্বা নিজেও ফুটবল খেলতেন, তার এক ধরনের ভালো লাগা ছিল। তো তিনি তার বড় ছেলেকে একজন ফুটবলার হিসেবে ফুটবল খেলার জন্য তার যে উৎসাহ দেবার যে অনুষঙ্গগুলো, সেই অনুষঙ্গগুলো কিন্তু সবসময় তিনি আমাকে দিতেন। বুট কিনে দিতেন, ফুটবলের যত যা আছে জার্সি কিনে দিতেন, বল কিনে দিতেন, এবং আমি ফুটবল খেলি স্কুলে, সেই ব্যাপারেও তিনি আমাকে সবসময় অনুপ্রাণিত করতেন। যে কারণে আমার ঝোঁকটা আসলে ফুটবল খেলার দিকে চলে যায়। আর স্কুলে আমি যখন যশোর জেলা স্কুলে পড়ি, আমার কাউসার স্যারের কথা মনে পড়ে। আমাদের পিটি টিচার ছিলেন কাউসার, সেই স্যার আমাকে স্কুলের যে ফুটবল টিম, সেই টিমে তিনি আমাকে সম্পৃক্ত করেন। সেখান থেকে আসলে শুরু। তারপর থেকে আমি যখন কলেজে পড়ি, তিতুমির কলেজে এসে যখন ভর্তি হলাম, তিতুমির কলেজের ফুটবল টিমে আমি খেলার সুযোগ পেয়েছি। তো এটা আসলে ছোটোবেলা থেকে ওই যে বাবার হাত ধরে, বাবা যে আমাকে অনুপ্রাণিত করেছেন, সেটাই আসলে অনেক বড় একটা বিষয়। এবং বাবার মাধ্যমেই কিন্তু আমি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে
ফুটবল খেলার সুযোগ পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি একটু অভিনয়ের কথাটা জানতে চাই। অভিনয়ের জায়গাটা কে আসলে দেখিয়ে দিল, রাস্তাটাকে দেখিয়ে দিল, কিভাবে স্বপ্নটা দেখলেন? অভিনয়ের স্বপ্নটা আসলে ওই বললাম না, সবসময় ছোটোবেলা থেকে এক ধরনের ভালো লাগা যখন কাজ করতে শুরু করে। আমি মনে আছে আমার পরিবারে তখন বাংলা ছবি প্রতি সপ্তাহে দেখবার একটা শুক্রবার দিন একটা প্রচলন ছিল। শুক্রবার তো আমরা টেলিভিশনে দেখে যাই, শুক্রবার দিন প্রতি শুক্রবারের ছবি রিলিজ হতো। আগে তো ছুটির দিন ছিল রবিবারের ছবি রিলিজ হতো, প্রতি সপ্তাহে নতুন নতুন ছবি রিলিজ হতো এবং আম্মা ছবি দেখতেন সিনেমা হলে গিয়ে। তো আমাদেরকে সাথে করে নিয়ে যেতেন উনি। আমার মনে পড়ে যে আমি আম্মার সাথে একসাথে ছবি দেখেছি এবং ছবি যখন দেখতাম তখন পর্দায় যে মানুষগুলো অভিনয় করে সেই মানুষগুলোর অভিনয়ের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতাম এবং ভাবতাম যে এই মানুষগুলো কীভাবে অভিনয় করে, কীভাবে সুন্দরভাবে গল্পগুলোকে বলে যাচ্ছে, এক একটা চরিত্র হয়ে উঠছে। এটা আমার মধ্যে এক ধরনের অনুপ্রেরণা কাজ করতো। পরবর্তী সময়ে আমি আব্বার অফিসের একটা বার্ষিক নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। তখন আমি খুবই ছোটো, ক্লাস 5 না 6 পড়ি। তো সেই সময় ওই নাটকের একজন ডিরেক্টর ছিলেন, উনি আমাকে আমি যখন মহড়া দেখছিলাম তখন উনি আমাকে বললেন যে তুমি যদি অভিনয় করতে চাও করতে পারো। তো সেই একটি নাটকে অভিনয় করার যে অনুপ্রেরণা এবং দর্শকদের মধ্যে যে রিয়াকশন দেখেছি চরিত্রের প্রতি এবং নাটকের প্রতি, সেই রিয়াকশনগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অভিনয়ের প্রতি। আরণ্যকের সাথে আপনার অনেক স্মৃতি। এখন যদি চোখ বন্ধ করে ভাবতে বলি যে আরণ্যকের সাথে এমন কোনো স্মৃতি আছে যেটা এখনো চোখ বন্ধ করলে চোখে ভেসে ওঠে এবং আপনি আমাদের সাথে শেয়ার করতে চান সেটা? আরণ্যকের সাথে আমার পথ চলা তো 1977 সাল থেকে, সেই সূত্র ধরে 49 পেরিয়ে 50-এ পদার্পণ করলাম। আরণ্যকে আমি যখন কাজ করা শুরু করি সেটাও ছিল জুলাই মাস। ওরা কদমালী নাটকের মাধ্যমে আমি আরণ্যকে সম্পৃক্ত হই। মামুনুর রশিদ আরণ্যকের প্রধান ব্যক্তি। জি। তো মামুনুর রশিদের নাটক আমরা টেলিভিশনে দেখতাম এবং তার যে মানে মানুষকে নিয়ে ভাবনা, তার যে জীবন দর্শন, সেই বিষয়গুলো সবসময় আমাকে অনুপ্রাণিত করত। এবং পরবর্তী সময়ে যখন আমি মামুনুর রশিদের আরণ্যক নাট্যদলে কাজ করবার সুযোগ পেলাম তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। তো মামুনুর রশিদের মতো একজন ইনস্টিটিউট যে আমাদেরকে এভাবে লালন পালন করে আমাদেরকে বড় করেছেন, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আপনারা সকলেই কৃতজ্ঞতা। অবশ্যই কৃতজ্ঞ। আমি একটু জানতে চাই, কখনো বকা খেয়েছেন? অবশ্যই বকা তো অবশ্যই, কারণ যে যিনি পিতার মতো করে আমাদেরকে লালন করেছেন তিনি তো সবসময় ভুল করলে তো অবশ্যই মানে উনি, আমি যতটুকু শুনেছি উনি খুব মেজাজিও না, আবার খুব বেশি যে ঠান্ডা মেজাজের এরকমও না। যখন যার যেটা প্রাপ্য উনি খুবই সেটা তাকে দিয়ে দেন। আমার আসলে মনে পড়ে আমার একবার ওই যে হয় না আবদারের জায়গা থেকে আমরা আরণ্যকে কাজ করতে করতে এক সময় মামুন ভাইকে বলেছি যে মামুন ভাই মঞ্চে তো আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমরা তো টেলিভিশনে কাজ করতে চাই, আমাদের টেলিভিশনে কাজ করার তো একটা সুযোগ যদি আপনি করে দেন। তো তখন মামুন ভাই মানে বকা না, ঠিক ওইভাবে বলেছে যে আমি সুযোগ তৈরি করে দেওয়ার তো কেউ না, তুমি নিজেকে প্রস্তুত করো, নিজেকে আগে তৈরি করো, নিজেকে আগে যোগ্য প্রমাণ করো যে তুমি টেলিভিশনে অভিনয় করবার জন্য যোগ্য হয়েছো, তাহলেই কিন্তু তোমাকে অভিনয়ের সুযোগ চাইতে হবে না, তুমি অভিনয় করার সুযোগ এমনি পেয়ে যাবে। তবে টেলিভিশনে অভিনয় করার জন্য যে নিয়মটা আছে, যে টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হতে হয়, ওখানে অডিশন দিয়ে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হতে হয়, সেই অডিশনটা তোমাকে মোকাবেলা করতে হবে, করে তোমাকে পাশ করতে হবে এবং সেটা পাশ করার জন্য তুমি যোগ্য কিনা সেই বিবেচনা করে তারপরে তুমি যদি অডিশনে পাশ করে শিল্পী হও তাহলে তোমাকে আমরা নিয়ে কাজ করতে পারবো। তো সেই কথাটা আমার এখনও মনে পড়ে যে কোনো কাজে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে নিজেকে ফেলতে হয় এবং নিজেকে যোগ্য করে তুলতে হয়, তারপরে কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয়। একদম। আমি তো জানতে চাই আজরুল হাকিম, 80s এবং 90s এর শিল্পীদের নিয়ে এখন যারা শিল্পীরা কাজ করে তারা অনেক বেশি জেলাস ইন টার্মস অফ ইনকাম। কারণ আমরা যতটুকু শুনেছি আপনারা মিনিট ধরে টাকা নিতেন, এরকমও আছে আপনাদের পারিশ্রমিক এরকমও হতো, ঘন্টা ধরে আপনাদেরকে পেমেন্ট করা হতো, যেটা এখন সিন ধরে হয়তো বা ডে ধরে হয়তো বা করা হয়। একদিনে 20টা সিন থাকুক আর 30টা সিন থাকুক, একদিনের পেমেন্টই তারা পায়। কিন্তু আপনাদের সময় যেটা হতো, আপনারা সিন ধরে ধরে ঘন্টা ধরে ধরে আপনাদের পারিশ্রমিক দেওয়া হতো, এটা আমরা শুনেছি। আমি আসলে জানি না কতটুকু সত্য কিংবা মিথ্যা। এটা পার্শিয়ালি ঠিক, কিন্তু পুরোপুরি ঠিক নয়। আচ্ছা,
আমাদের বাংলাদেশ টেলিভিশনে যে শিল্পীদের যে রেমুনারেশন বা সম্মানের যে ব্যবস্থাটি আছে, সেই ব্যবস্থাটি হলো যে আমাদের 1 ঘন্টা নাটক যেমন 60 মিনিট, 60 মিনিটের যে সেটা ওই রেমুনারেশনে নির্ধারণ করাই হতো আসলে মিনিট ধরে, যে 60 মিনিটের একটি প্রোগ্রাম, 60 মিনিটের রেমুনারেশন, এবং ওই রেমুনারেশনটি 4টি ক্যাটাগরিতে বিভক্ত থাকতো। যেমন ধরো প্রধান চরিত্র, সহপ্রধান, তারপর সাধারণ, 500 এরকম। তো ওইভাবে একটা রেমুনারেশনের অঙ্ক নির্ধারণ থাকে। ওই তো যার অর্থে কিছু না কিছু তো ঘটে। হ্যাঁ, সো আপনারা মিনিট ধরে তো কাজ করেছেন, রেমুনারেশন পেয়েছেন, যেটা এখনকার শিল্পীরা পায় না। এবং এখনকার সময় যদি বলি টাকার কিংবা পারিশ্রমিকের ব্যাপারটা অনেক বেশি স্কুইজ হয়েছে, যেটা আগে হয়তো বা ছিল না। সো আমি একটু জানতে চাই, এর সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হলো যে আমরা যখন টেলিভিশনে অভিনয় করা শুরু করি বা মঞ্চে শুরু করি, তখন কিন্তু একজন অভিনয় শিল্পী অভিনয়কে পেশা হিসেবে নেবে সেই ক্ষেত্র কিন্তু ছিল না। আমরা টেলিভিশনে, আমি যখন নাটকে অভিনয় করি, প্রথম নাটকে আমার যে রেমুনারেশন, সেই রেমুনারেশনের পরিমাণ যদি তুমি শোনো অবাক হয়ে যাবে। 165 টাকা ছিল একটি নাটকে অভিনয় করার রেমুনারেশন, সেটি 1981 সালে। তো 165 টাকা হচ্ছে রেমুনারেশন। তো সেইখানে 165 টাকা দিয়ে কিন্তু একজন শিল্পী জীবনযাপন করতে পারবে না। হ্যাঁ, সেই কারণে কিন্তু সেই সময় অভিনয়কে পেশা হিসেবে, কিন্তু সময়ের সাথে যখন আমাদের টেলিভিশন চ্যানেল বাড়লো, আমরা আমাদের প্যাকেজ নাটকের মাধ্যমে প্রোগ্রামগুলো যখন বেসরকারি খাতে চলে আসলো, তখন কিন্তু অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার একটা সুযোগ তৈরি হলো। সেই সুযোগে আমরা এখনো কাজ করছি। আমি একটু জানতে চাই, আপনার জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিল এবং সেটি দিয়ে আপনি কি করেছিলেন? আমার জীবনের প্রথম পারিশ্রমিক, আমি যে কথাটি বললাম যে টেলিভিশনের ওই 165 টাকার চেক, ওই চেকটি আমি অনেকদিন সংরক্ষণ করেছি। তারপর সেটা ওই ব্যাংকে যেহেতু জমা দিতে হয়, তারপরে তখন অ্যাকাউন্ট ছিল না, তারপর অ্যাকাউন্ট খুলে তারপর সেটাকে ইয়ে করেছি। কিন্তু ওই টাকা দিয়ে আসলে কি করেছি এই মুহূর্তে আসলে মনে নাই। কিছু না কিছু কিনে খেয়েছেন। আচ্ছা, আমি একটু জানতে চাই আজিজুল হাকিম, ওই সময়ে আপনাদের নাটকের নামগুলো এত সুন্দর ছিল, ভীষণ মানে মনকে নাড়া দিত এইসব দিন রাত্রি। হ্যাঁ, তারপর আয়নার সামনে, সময় অসময়ে, ভালোবাসার গল্প। হ্যাঁ, কিন্তু এখনকার নাটকগুলো আমি জানি না, আপনিও হয়তো বা অ্যাগ্রি করবেন, থাকে না যে টাচ করার যে বিষয়টা, আমাকে স্পর্শ করে যায় না। সেটা আমার জেনারেশন হোক, আমার আগের জেনারেশন হোক, কিংবা আমি জেন জিও যদি বলি, আলফা মিলেনিয়াল যেই জেনারেশনই বলি, টাচ করার বিষয়টা কিন্তু নাই। এটা নিয়ে আপনার কোনো মতামত আছে কি না? নামের ব্যাপারে আসলে এটা যারা নির্মাণ করেন বা যারা নাটক লেখেন, এটা আসলে তাদের ভাবনার মধ্য থেকেই কিন্তু আসে। আমরা যে সময়ে নাটকগুলো করেছি, সেই সময় যারা নাটক লিখেছেন, তারা সমাজকে নিয়ে লিখেছেন, সোসাইটিকে নিয়ে লিখেছেন, প্রেমের গল্প নিয়ে লিখেছেন, সব কিছুই সেই সময়ে লিখেছেন তারা। এবং তারা যেটা দেখেছি সেটা হলো যে গল্পের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর সাথে মিল রেখে কিন্তু তারা একটা নান্দনিক নাম বা একটা কাব্যিক নাম দেওয়ার সবসময় চেষ্টা করতেন। সেটা হচ্ছে, এখনকার যারা নির্মাণ করছে, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলি যে তাদের ভাবনার মধ্যে, তাদেরও কিন্তু এখন যে নামগুলো তারা দিচ্ছে, এটাও কিন্তু তাদেরকে অ্যাট্রাক্ট করে বলেই কিন্তু তারা সেই নামগুলো দিচ্ছে। অনেক সময় আমরা দেখি যে অনেক নাটকের ইংরেজি নামও কিন্তু আমাদের নাটকে হচ্ছে, সেগুলোও কিন্তু দর্শকরা একটু ভিন্ন রকম, ব্যাচেলার পয়েন্ট। হ্যাঁ, তো এগুলো কিন্তু এই সময়ের যারা ছেলে মেয়ে যারা আছে, তাদের ভাবনার প্রকাশটাই হচ্ছে এটা। এরা ওইভাবেই আসলে তারা ভাবছে বলেই কিন্তু তারা এই ধরনের, তাদের কাছে মনে হয় যে এটা তাদের মানে তাদের জেনারেশনের কাছে অনেক বেশি কুইক কমিউনিকেটিভ হবে, সেই কারণেই হয়তো তারা এই নামগুলো দিচ্ছে। কিন্তু আমরা যারা আগের প্রজন্ম যারা আছি, বা আমাদের প্রজন্ম 80s বা 90s যারা দর্শক, তাদের কাছে আমরা ওই সময়ে যারা ইয়াং ছিলাম, তাদের কাজগুলো যেমন পছন্দ হতো, এখনকার যারা কাজ করছে, তাদের যারা দর্শক, তারাও কিন্তু এই সময়ের দর্শক, তাদের কাছেও কিন্তু তাদের এই গ্রহণযোগ্যতা আছে। এবং এটাই কিন্তু আসলে নিয়ম। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সবকিছু পরিবর্তিত হচ্ছে। Now I got the answer why you getting younger day by day, because you are very positive. Of course আমি পজিটিভ, এবং সবসময় আমি সমসাময়িক থাকবার চেষ্টা করি। কিছু বললাম আমাদের আজকে আয়নার সেটে আজিজুল হাকিম একবারও কোনো কথার উল্টো অ্যান্সার দেননি।
এখন পর্যন্ত আমি সবসময় আমি একজন সোজা। অপটিমিস্টিক, হ্যাঁ। সবসময় আমি পজিটিভ লোক এবং হ্যাঁ। সবসময় আমি সবাইকে অনুপ্রাণিত করি যে ভাবনাটা যেন পজিটিভ হয়। একদম। আমি যদি একটা পজিটিভ ভাবনা ভাবি তাহলে আমার স্বপ্নটাও পজিটিভ হবে এবং আমি যে জায়গাটায় যেতে চাই সেই জায়গাটাতেও আমি পজিটিভলি যেতে পারবো। আমরা অনেকের সাথে আয়নায় বসেছি, আমাদের সুযোগ হয়েছে তাদের ইন্টারভিউ করার কিংবা তাদের সাথে আমাদের সময়টা কাটানোর। সেখানে অনেক সিনিয়র আর্টিস্ট এসে এখনও বলেন যে এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে যখন আমি ক্যারেক্টারের জন্য দাঁড়াই কিংবা কাজের জন্য দাঁড়াই এখনও আমার ভয় লাগে, কিংবা এখনও আমার সেই হয়তো বা ভয় না, সেই নার্ভাসনেসটা কাজ করে যে সব কিছু যেন ঠিকঠাক থাকে, কনসার্ন থাকে সে। আপনার সাথেও কি এরকম হয় কি না? এটা প্রথম ছিল কিন্তু আসলে যেটা হয় যে একজন অভিনয় শিল্পীর যে প্রতিনিয়ত যে প্র্যাকটিস, যে সেই প্র্যাকটিসটা যদি রেগুলার থাকে তাহলে ক্যামেরা ভীতিটা থাকার কথা নয়। আমি একটু ব্যাখ্যা করেই বলি। সেটি হলো যে একজন অভিনয় শিল্পী কিন্তু প্রতিদিন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন, নিজেকে ভাঙেন বা সেই চরিত্রটি হয়ে উঠবার চেষ্টা করেন। তো একজন অভিনয় শিল্পীকে সেই চরিত্রটি হয়ে উঠবার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেই প্রক্রিয়াটা যদি সঠিক থাকে তাহলেই কিন্তু সেই চরিত্রটা সে 100% সেই চরিত্রটি উপস্থাপন করতে পারবে। তো ভয়ের বিষয়টা কিন্তু তখনই আসে যখন তার ভাবনায় ওই চরিত্রটি নির্মাণের ক্ষেত্রে তার যে জার্নিটা, সেই জার্নিটা যদি ফুলফিল না করে, বা আমি ওই চরিত্র, যেমন ধরা যাক আমি একজন ভিখারির চরিত্রে অভিনয় করব, হ্যাঁ, একজন ভিখারির চরিত্রে অভিনয় করতে গেলে আমাকে তো অবজারভেশনটা লাগবে যে একজন ভিখারি কীভাবে তার আচরণটা করছে, বা তার বয়স, তার কোনো ফিজিক্যাল ডিফর্মিটি আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু অবজার্ভ করে একটা চরিত্রকে তৈরি করতে হবে। সেই জায়গাটা আমি ঠিকঠাক মতো করতে পারছি কি না, এই ভয়টা কিন্তু একজন অভিনয় শিল্পীর কাজ করে। তা আমি একটু জানতে চাই, আপনি এত চরিত্র করলেন জীবনে, 49 বছর পেরিয়ে 50, সেটা হোক নাটকে, হোক মঞ্চে, চলচ্চিত্রে কিংবা চলচ্চিত্রে, আমি একটু জানতে চাই এমন কোনো ক্যারেক্টার আছে কিনা যেটা আসলে আপনার সব সময় করতে, এখনো যদি আপনাকে বলা হয় আপনি করতে রাজি হবেন এবং আপনি সাবলীলভাবে করবেন, ভালোবেসে করবেন, আর এমন কোনো ক্যারেক্টার আছে কিনা যেটা আসলে আপনি করতে চান মনে মনে কিন্তু এখনো করা হয়নি? আমি সবসময় একটা কথাই বলি, সেটা হলো যে আমি যেহেতু সবসময় সমসাময়িক থাকবার চেষ্টা করি, কন্টেম্পোরারি থাকবার চেষ্টা করি, সেই কারণে আমি যে চরিত্রগুলো করে এসেছি এবং যে চরিত্রগুলো করছি বা ভবিষ্যতে যে চরিত্রগুলো করব, সবগুলোই আমার কাছে ডিফারেন্ট। আমি সবসময় চেষ্টা করি একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রকে একটু ডিফারেন্ট, ভিন্ন মাত্রা দেবার চেষ্টা করি। সেই কারণে আমার কাছে কখনো মনে হয় না যে আমি ওই চরিত্রটি করে আমার কাছে ডিসস্যাটিসফ্যাকশন মনে হলো যে আমি এটা ঠিকমতো করতে পারলাম না, বা ওই চরিত্রটি আমি করবো, এরকম কখনো চাওয়া পাওয়ার মধ্যে নেই। আমি সবসময় প্রতিনিয়ত আমি যে চরিত্রটি করছি সেই চরিত্রটিকে ভিন্ন মাত্রা দেবার চেষ্টা করি এবং ডিফারেন্ট করার চেষ্টা করি। সেই কারণেই দর্শকদের কাছে হয়তো ভালো লাগে বা আমার নিজের মধ্যে এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্লাসিক চরিত্র, যে আমাদের সাহিত্যে কিছু ক্লাসিক চরিত্র আছে, সেই চরিত্রগুলোর প্রতি যে এক ধরনের দুর্বলতা নাই তা কিন্তু না। আমাদের নজরুলের অনেক উপন্যাস, অনেক গল্পের অনেক চরিত্র আছে, রবীন্দ্রনাথের চরিত্র, আমাদের যারা উপন্যাসিক আছে আমাদের দেশের বা দেশের বাইরের বা বিশ্ব সাহিত্যে, সেই সব চরিত্রের প্রতি তো এক ধরনের টান অবশ্যই আছে। আমি একটু জানতে চাই, যখন ভেঙে পড়েছেন জীবনে, তার পেছনে কারণটা কি আসলে পারিবারিক কখনো ছিল, কিংবা বন্ধু মহলে কখনো ছিল, কিংবা যাদের সাথে কাজ করতেন তাদের কোনো কারণে কি কখনো জীবনে ভেঙে পড়েছেন কিনা? আমার জীবনের যে ফিলসফি বা দর্শন, সেটি হলো যে একটা মানুষ যখন সে জন্মগ্রহণ করে এবং সে যখন বয়প্রাপ্ত হয়, মানে বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে আরেকজনের, মায়ের, বাবার তত্ত্বাবধানে চলছে। কিন্তু যখন সে তার ব্যক্তি জীবনের স্ট্রাগলে বা তার নিজের জীবনকে, তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে পরিপূরণ করবার জন্য তার যে স্ট্রাগল বা তার যে যাত্রা, সেই যাত্রায় যখন তিনি নিজেকে ফেলেন, সেটি কিন্তু একটি বাস্তব, যে এটি একটা বাস্তবতা। এই বাস্তবতা কিন্তু আমি সবসময় মেনে নেই। আজকে যে ঘটনাটি ঘটছে, সেই ঘটনাটি ঘটবে, এটি অবধারিত। এই ঘটনাটি ঘটবার পিছনে আমার কোনো হাত নেই, কিন্তু আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিন্তু আমার হাত আছে।
তো আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্ন পূরণ করতে আমার যে স্ট্রাগল, আমার যে স্টেপ, সেই স্টেপগুলো ঠিক হচ্ছে কিনা। যদি আমি সেই স্টেপগুলো অতিক্রম করতে না পারি, তাহলে আমি খুঁজে নেবার চেষ্টা করি যে কি কি ল্যাকিংস ছিল ওই জায়গাটা আমি যেতে পারিনি। আমি কখনো ভেঙে পড়ি না। যদি কখনো আমার স্বপ্নে পৌঁছানোর ক্ষেত্রে যদি কোনো রকম অবস্ট্রাগল হয়, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক বা আমার ক্যারিয়ারের ক্ষেত্রেই হোক, আমার জীবন যাপনের ক্ষেত্রেই হোক, সেই জায়গাগুলোকে কিন্তু আমি সবসময় চেষ্টা করি কারণ খুঁজে বের করবার। আমি কখনোই ভেঙে পড়ি না, আমি কখনোই হতাশ হই না, আমি সবসময় একটি আশাবাদী মানুষ। আমি ভেবে নেই যে মানুষের জীবনে যা কিছু ঘটছে, এই ঘটনাগুলো ঘটবে, এটি একটি স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনাগুলোকে মেনে নিয়ে দুঃখ বেদনাকে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি একটু জানতে চাই, এখনকার তরুণ যারা অভিনয় শিল্পী আছেন তাদের মধ্যেও তো নিশ্চয়ই দুর্বলতা আছে। সবার মধ্যে তো দুর্বলতা থাকে, শক্তি থাকে। এখনকার জেনারেশনের একটা শক্তি হলো যে দে ক্যান রিচ পিপল সো ইজিলি দ্যাট আপনারা সেটা পারতেন না আপনাদের সময়। টিভি না দেখলে আপনাকে কেউ চেনে না। টেকনোলজির কারণে সেটা ছিল না। ওইটাই, হ্যাঁ, মানে আপনাকে যারা টিভিতে দেখেছে তারাই চেনে, যারা টিভি কখনো দেখার সুযোগ পায়নি, সবার ঘরে ঘরে তো সবসময় সেই সময় টিভি ছিল না, তারা আপনাকে চিনতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, টিভি দেখা লাগে না, মানুষ ফেসবুক দেখলেও রাস্তায় বলে যে ও এটা আপনি সিনেমা করেন না, বা আপনি নাটক করেন না, বা আপনি অমুক না, আপনি তমুক না। কোথাও খেতে গেলে শান্তি নেই, বসে শান্তি নেই, এরকমও হচ্ছে। আমি তো জানতে চাই যে আপনাদের সময় আর এখনকার সময় যদি আমি কম্প্যারিজনটা বলি, তাহলে আসলে এখনকার মানে তরুণ অভিনেতা বা অভিনয় শিল্পী বা অভিনেত্রী যারা আছেন তাদের দুর্বলতার জায়গাটা আসলে কোথায়? আসলে অভিনয় শিল্পী হিসেবে যারা এই সময়ের তরুণ অভিনয় শিল্পী যারা অভিনয় করছেন, আমি বলবো প্রত্যেকটা শিল্পী প্রচণ্ড সম্ভাবনাময় এবং প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকেই কিন্তু কাজ করছে এবং তার যে শতভাগ দেবার যে চেষ্টা, সেই চেষ্টাটা করছেন। বিচার করবার দায়িত্ব কিন্তু দর্শকদের, বিচারটা কিন্তু দর্শকরা করছে। এই যে তুমি দুর্বলতার কথাটা বললে, এই দুর্বলতার বিচারটা কিন্তু দর্শকরাই করছে। আপনি দর্শকের জায়গা থেকে করেন না। আমি দর্শকদের জায়গা থেকে আমি আমার বিচার, মানে আমাকে যদি বিচার করবার দায়িত্ব দেওয়া হয়, আমি শুধু একটি কথাই বলবো যে যে কাজটি অভিনয় শিল্পীরা, নতুন প্রজন্মের যারা করছেন, তারা কিন্তু নিজেরাই বুঝবেন তার কাজ দেখে। কারণ এই যে আয়নায় আমরা নিজেদেরকে দেখি না, আমরা তো আমাদের কাজকে আবার আমাদের দেখবার সুযোগ আছে। তো এই সুযোগটা যখন প্রত্যেক অভিনয় শিল্পীর থাকছে, সে কিন্তু তার নিজেকে রেকটিফাই করবার জন্য ওই সুযোগটা পাচ্ছে। তা আমি বলবো যে যারা অভিনয় করছেন প্রত্যেকেই যে 100% পারফেক্ট তার অভিনয়ের জায়গায়, তা কিন্তু নয়। আমিও যে সবসময় একটি চরিত্রে 100% পারফেক্ট অভিনয় করেছি বা ভবিষ্যতে করব বা এখনও করছি, সেটাও কিন্তু না। আমি কিন্তু আমার কাজ দেখে মনে হয় যে এই জায়গাটা হয়তো কারেকশন করা যেত, বা ভবিষ্যতে কাজ করলে হয়তো আমি এই জায়গাটা আমি আরেকটু ভালো করবার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, যারা অভিনয় করছেন তারা তাদের কাজগুলো দেখবেন এবং নিজে নিজে এটাকে অতিক্রম করার চেষ্টা করবেন। পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ শিল্পী যারা আছেন, অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন, তাদের সঙ্গে তাদের কাজগুলোকে বা তাদের ভিউজগুলোকে, তাদের মতামতগুলোকে শেয়ার করে তারা সমৃদ্ধ হবেন, যেটা আমরা করেছি। আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পী যারা ছিলেন তাদের সাথে আমরা যখন কাজ করেছি, আমরা তাদের কাছ থেকে তাদের গল্প শুনেছি, তারা কিভাবে একটা চরিত্র তৈরি করতেন, সেই প্রক্রিয়ার কথা আমরা জেনেছি। এই যে জানার আগ্রহ, এই আগ্রহটা যদি নতুন প্রজন্মের যারা কাজ করছেন তাদের প্রত্যেকের মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে সে 100% না হলেও সে যে কাজটি করছে সেই জায়গাটায় সে অনেস্ট থাকতে পারবে। আচ্ছা, আমি একদম সব কাজ সব কিছু এখন সাইড, এখন আমি ব্যক্তি আজিজুল হাকিমের কাছে আসতে চাই। আমরা সোশ্যাল মিডিয়াতে জিনাত হাকিমের পোস্ট দেখি, জিনাত হাকিমকে অনেক অ্যাক্টিভ দেখি, অ্যান্ড whenever you are outside of your work on a ইনভিটেশন অর থাকে না যে হয়তো বা কোনো একটা কাজে, কোনো একটা জায়গায় আপনাকে দেখা যাচ্ছে, she is always beside you. She has been always beside you. We saw her as one of your best friend. Yes, so of course, if I'm wrong, correct me. Of course. So আমি তো জানতে চাই, জিনাত হাকিম আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? জিনাত হাকিম আমার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে সেটি আমি বলবো না। জিনাত হাকিম আমার জীবনে কতটুকু সহযোগী হিসেবে ছিলেন সেটাই আমি বলবো। আমি জিনাত হাকিম আমার অভিনেতা হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে একজন আজিজুল হাকিম হয়ে উঠবার পেছনের যে মানুষটি সবসময় আমার সাথে ছিলেন, তিনি হচ্ছেন জিনাত হাকিম। তার পরামর্শ,
তার ভাবনা, এই সব কিছুই কিন্তু আমাকে অনুপ্রাণিত করেছে কাজ করবার জন্য। আমি আসলে প্রভাব বলবো না, এটি বলবো যে তার বন্ধু হিসেবে বন্ধুর প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটি সে পালন করেছেন। আর যে কথাটি বলে যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে একসাথে আমাদেরকে দেখা যায়, সবসময় আমরা চেষ্টা করি যে দুজন আমরা একসাথে অনুষ্ঠানগুলোতে যাতে আমরা যেতে পারি। অনেক সময় তার যে পরিচিতি, সে কিন্তু জিনাত হাকিম, আজিজুল হাকিমের স্ত্রী হিসাবে সে কিন্তু নয়, তার কিন্তু আলাদা একটি পরিচয় আছে। তিনি কিন্তু বাংলাদেশের একজন অন্যতম নাট্যকার এবং নির্দেশক। হ্যাঁ, তো সুতরাং তার প্রচুর নাটক অভিনীত হয়েছে, আমি নিজে ডিরেকশন দিয়েছি, সে অনেক নাটক ডিরেকশন দিয়েছে। তার ব্যক্তিগত যে পরিচিতি, সেই পরিচিতিটাও কিন্তু কম না। তো সেই পরিচিতির কারণেই দেখা যায় যে যখন কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয়, সেইগুলোতে কিন্তু তার ব্যক্তির যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি হিসেবে কিন্তু সে দাওয়াত পাচ্ছে। তো সেই কারণে আমরা সবসময় চেষ্টা করি আমরা আসলে আইডিয়াল কাপল ভাবি, তখন আপনি এবং জিনাত হাকিমের নাম কিন্তু পাশাপাশি আসে সবসময়। আপনি যেটা বললেন তার আলাদা তো পরিচয় আছেই, ওই যে আগে থেকে। আরেকটা জিনিস হলো যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী তো একটা অবিচ্ছেদ্য অংশ, তাই না? তো স্বামী স্ত্রী, আমি এবং আমরা যেটা বলি সেটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে আমরা যদি সম্পর্ককে স্বামী এবং স্ত্রী ভাবি, তাহলে হয়তো এক ধরনের সংকুচিত করে দেওয়া হয়। আমরা যদি ভাবি যে স্বামী স্ত্রী হচ্ছে বন্ধু, একজন আরেকজনের সঙ্গে পরম বন্ধু হিসেবে শেষ দিনটি পর্যন্ত একসাথে আমরা ভালো সাপোর্ট করা, সেই জায়গাটায় ভাবতে হবে। সেই জায়গাটা ভাবলে কিন্তু অবশ্যই স্বামীকে বন্ধু, স্ত্রীকে বন্ধু হিসেবে ভাবতে হবে। বন্ধুর কাছে কিন্তু সবসময় সবকিছু খোলাখুলিভাবে বলতে পারা যায়, নিঃস্বার্থভাবে অনেক কিছু তার কাছে আবদার করা যায়। এই জায়গাগুলো কিন্তু খুব ওপেন থাকতে হয়। আচ্ছা, কিন্তু এই যে বন্ধুত্বটা, এটা কি বিয়ের আগে শুরু হয়েছিল না বিয়ের পরে শুরু হয়েছে? এটা একটু জানতে চাই। প্রেমটা হয়েছিল নাকি? অবশ্যই আমাদের প্রেম হয়েছে। আমরা দুজনকে কাজ করতে কি হয়েছিল? না, কাজ করতে না, আসলে ওর সাথে আমার পরিচয় হয়েছে। ও আমার নাটকের দর্শক। ও আমাকে বলে যে ও যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে সে আমার অভিনয়ের ভক্ত এবং অভিনেতা আজিজুল হাকিমের সে একজন ডাইহার্ড ফ্যান। ওকে, সো ইউ ম্যারিড ইওর ফ্যান? ইয়েস। তো ওই ফ্যানের সাথে আমার পরিচয় হয়েছে আমাদের কোনো এক বৈশাখে, পয়লা বৈশাখে আমাদের দুজনের দেখা, এবং দুজনের সঙ্গে সামান্য কথা, এবং পরবর্তী সময়ে কথা এগিয়ে যাবার জন্য যে যোগাযোগ মাধ্যম একমাত্র টেলিফোন, ল্যান্ডফোন, সেই ল্যান্ডফোনের নাম্বার বিনিময়, এবং ল্যান্ডফোনে আমরা দুজনকে ভালোবেসে কথা বলেছি। কথা বলতে বলতে মনে হয়েছে যে ওই যে বললাম না যে সম্পর্কের জন্য যে ডিপেন্ড করা, অবলীলায় একজনের সাথে আরেকজনের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলোকে শেয়ার করা যায়, এই জায়গাগুলো তখন পরিষ্কার হয়েছে। হ্যাঁ, তখন আমরা দুজনের উপর নির্ভর হতে শুরু করেছি। এবং সেই জায়গা থেকে একটা সময়ে আমি প্রপোজাল দিয়েছি যে আমাদের যেহেতু ভালো লাগাটা আছে, আমি আসলে তোমাকে বিয়ে করতে চাই, আমরা আসলে একসাথে থাকতে চাই। বাহ, এত ফ্যান ছিল আপনার, জিনাত হাকিমই কেন? এই প্রশ্নটাও তো আসে না? এত ফ্যান ছিল, এত মেয়েরা আপনাকে ফোন করতো। হোয়াটস দ্য ওয়ান থিং দ্যাট ডিফারেন্সিয়েট হার দেন আদার গার্লস? ওই যে একটা কথা বললাম যে মানসিকতার যে মিল, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে মানে একটা জায়গায় আমরা যেতে পারি। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার সন্তান নাজা, সে দুর্দান্ত একজন মানুষ, কারণ তার বাবা মা এত ভালো এবং দুর্দান্ত দুজন মানুষ। সন্তান আসলে কাকে বেশি ভয় পায়? নাজা কাকে বেশি ভয় পায়, আপনাকে নাকি জিনাত হাকিমকে? আমরা আসলে আমাদের সন্তান, আমার এক মেয়ে এক ছেলে। মেয়ে নাজার কথা তুমি বললে, নাজা রাইদা হাকিম। ছেলে হচ্ছে মুহাইমিন রিদওয়ান হাকিম। কিন্তু মুহাইমিনকে খুব একটা আমরা সোশ্যালি দেখতে পাই না। ও এখন ক্লাস 9-এ পড়ে সেন্ট জোসেফ স্কুলে। ও কিন্তু ফুটবলার, ও ফুটবল খেলছে স্কুলে, লিগেসি ধরে রেখেছে। এই প্রসঙ্গটায় আসবো, ছোট করে বলবো। আমার বাবা যেমন স্বপ্ন দেখতেন ফুটবলার হিসেবে আমি ফুটবল খেলবো, আমার ছেলেও কিন্তু আমার মধ্যে ওই স্বপ্নটা সঞ্চারিত করেছে, এবং আমিও স্বপ্ন দেখতে শুরু করেছি যে আমার ছেলে ফুটবলার হোক। এবং সে কিন্তু
আন্তর্জাতিক মানের একজন ফুটবলার হতে চায়, হ্যাঁ, ওকে, এবং সেই স্কুলে ইতিমধ্যে স্কুলের টিমে সে লিগে, হ্যাঁ। ফুটবল খেলে এবং একটি ক্লাবের সাথেও সে খেলছে। বার্সেলোনা থেকে একটা ফুটবল কোচিং টিম এসেছিল আমাদের দেশে, সেখানে সে 5 দিনের একটা ফুটবল কোচিং করেছে এবং রেগুলার সে ফুটবল খেলে। তো সেই যে স্বপ্ন দেখছে ফুটবলার হিসেবে, আমরা তার এই স্বপ্নটাকে আমরা নিজেরাও লালন করি এবং সে যাতে তার স্বপ্নটাকে পরিপূর্ণ করতে পারে তার জন্য আমরাও তাকে সাপোর্ট করে যাচ্ছি। এটি হচ্ছে তার। আর নাজার ব্যাপারে, যে নাজা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মেকআপের প্রতি তার এক ধরনের ভালো লাগা ছিল এবং ভালোবাসতো সে, এবং এই মেকআপ নিয়ে ভালোবাসতে কিন্তু সে বিভিন্ন রকমের ওয়ার্কশপেও পার্টিসিপেট করেছে, ন্যাশনাল ওয়ার্কশপ, ইন্টারন্যাশনালি শি হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ আ ভেরি গুড মেকআপ আর্টিস্ট। আর পড়াশোনা করেছে, যদিও সে ম্যানেজমেন্টে পড়াশোনা করেছে, কিন্তু আমরা ওর যে প্যাশনের জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু আমরা কখনো ছাড় দিই না। আমরা বলছি ঠিক আছে তুমি করো। হ্যাঁ, তবে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ছিল, একটা সময় ছিল ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করে শেষ করে যখন মাস্টার শেষ করলো, তো তখন সে চাকরি করবে বা কি করবে এটা নিয়ে তার এক ধরনের মানে কি বলবো, কনফিউশন ছিল যে লাইফে, কোথায় কি করবে। ঠিক সেই সময়ই কিন্তু রিমার্ক হার্লেন, যেটা রিমার্ক এইচবি হেলথ অ্যান্ড বিউটি কোম্পানি, যেটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের দেশে, সেখানে কিন্তু সে মেকআপ নিয়ে কাজ করবার একটা সুযোগ পায়। এবং আমি দেখেছি সেই সময় শি ওয়াজ ভেরি হ্যাপি যে তার যে প্যাশন, সেই জায়গাটাকে সে কাজ করার সুযোগ পাচ্ছে। এখন সে হার্লেনে আছে, রিমার্কে আছে, এখন অবশ্য সে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটে সে কাজ করছে। আর সন্তানদের প্রতি যে বাবা মায়ের যে কথাটি বলে যে কাকে ভয় পায়, আমরা ছোটবেলা থেকে কিন্তু ওই জায়গাটাকে, ওই প্র্যাকটিসটা আমরা তাদেরকে দেইনি। আমরা বলেছি যে আমরা হচ্ছে বন্ধু, আমরা দুজন, তোমার বাবা মা যেমন আমার বন্ধু, তোমরাও কিন্তু আমাদের বন্ধু, ছোট বন্ধু। তো বন্ধুর কাছে কোনো কিছু লুকিয়ে আমরা চলতে চাই না, মানে আপনারা ওই পরিবেশটা আমরা তাদেরকে দিয়েছি এবং বলেছি যে তোমরা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো, একজন সচেতন মানুষ এবং বোধ বুদ্ধিসম্পন্ন মানুষ হও, এবং একজন মানুষ যে শুধুমাত্র তুমি নিজের জন্য বড় হবে তা কিন্তু না, তোমার আশেপাশে যারা আছে, পারিপার্শ্বিক পরিবেশে যারা থাকে, সবাইকে নিয়ে যাতে তুমি একসাথে চলতে পারো, সেই আদর্শ নিয়ে তোমাদেরকে বড় হতে হবে। সেই জায়গাটাই আমরা ওদেরকে মানুষ করবার চেষ্টা করেছি। জানি না তারা তাদের মানে ব্যক্তিগত জীবনে হয়তো তারা সেটা প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে মানুষের মতো মানুষ হওয়া কিংবা ওইভাবে আসলে ইয়ে করা, বাবা হিসেবে তো তারা আপনাকে সেরা মার্ক দিয়েছে, অবশ্যই সব সময় দেয়। আমরা যে কোনো ইন্টারভিউ বলি, যে কোনো জায়গায় কথা হলেও বলি, সবসময় দে আর ভেরি মাচ কি বলবো, কানেক্টেড উইথ ইউ বোথ, জিনাত হাকিম এবং আজিজুল হাকিম। বাবা হিসেবে তো সেরা মার্ক পেলেন, জিনাত হাকিম স্বামী হিসেবে আপনাকে সেরা মার্ক দিয়েছে অনেক জায়গায় ইন্টারভিউতে। আপনি নিজেকে কত দিবেন আউট অফ 10 মানুষ হিসেবে? মানুষ হিসেবে আউট অফ 10 আমি আসলে কি বলবো, পাস মার্ক দিতে পারি। 33 আউট অফ 10 কত দিবেন? আউট অফ 10 4। কারণ কম দেবো এই কারণে আমার মনে হয় যে আমার আরো কিছু করবার আছে, আরো কিছু দায়িত্ব পালন করবার আছে। আমি হয়তো সবকিছু পূরণ করতে পারিনি। আমার যারা আশেপাশে যারা আছে, আমার সন্তানদের কাছে বাবা মা তো সবসময় আদর্শ, এবং বাবা মাদেরও উচিত সন্তানের কাছে আদর্শ হওয়া। সেই প্র্যাকটিসটা যদি সবাই করে, তাহলে সন্তানরা সেভাবেই এগিয়ে যাবে। একদম শেষের দিকে চলে এসেছি, পুরো আয়োজনে কোনো বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হলেন কিনা? না, সব ঠিকঠাক, সবই স্বাভাবিক। ওকে, ঠিক আছে, একটু অস্বাভাবিক করার চেষ্টা করি তাহলে এখন। আমার মনে হয় যে অস্বাভাবিক করার চেষ্টা না করাই ভালো। ওকে, দেখি আমাদের সিগনেচার সেগমেন্ট আয়নায় দাঁড়িয়ে নিজেকে, সেইখানে আপনি কি বলেন নিজেকে? আয়নায় দাঁড়িয়ে আজিজুল হাকিম কি বলেন? আমাদের তো মানে আমার প্র্যাকটিস বলি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আয়নার সামনে দাঁড়াতে হয়। তো আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি আমাকে দেখি না, আমি আমার মধ্যে অনেককে দেখি। এবং আয়নায় যখন আমি প্রতিদিন নিজেকে দেখি, প্রথম কথাটাই আমার যেটা মুখ থেকে বেরিয়ে আসে সেটি হচ্ছে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আরেকটি দিন আমি এই পৃথিবীতে অবস্থান করছি। আর আমি এই মানুষটি হয়ে উঠবার পেছনে যেই মানুষগুলো আছে বা ছিল, সেই মানুষগুলোকে আমি আয়নায় দেখি। আমার বাবা মাকে দেখি, আমার স্ত্রীকে দেখি, আমার ভাই বোনদেরকে দেখি, আমার সন্তানদেরকে দেখি, আমার বন্ধু বান্ধবদেরকে দেখি, আমার কাজের ক্ষেত্রে যারা তাদেরকে দেখি,
আমি আমার দেশের মানুষদেরকে দেখি। ওকে, আপনি জীবনে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন। আজকের ইন্টারভিউতে আপনি আমাকে কত মার্ক দিবেন? পাস ফেলের বিষয় না, আসলে ইন্টারভিউটা আমার কাছে আমার ইজ কাছে ইট ওয়ান খুবই অফ ইউর বেস্ট আমার কাছে ইন্টারভিউ? খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং Okay. তোমার যে প্রশ্ন এবং প্রশ্নগুলোর মধ্যে অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন আছে এবং অনেক জ্ঞানগর্ভ প্রশ্নও আছে। আচ্ছা। আমি সবগুলো প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পেরেছি কিনা সেটা আমি জানি না, তবে তোমার উপস্থাপনা অত্যন্ত চমৎকার। আচ্ছা, আপনাকে আমরা পাস মার্ক দিলাম, উত্তর দিতে পেরেছেন। থ্যাংক ইউ। সো আপনার যারা দর্শক আছেন আজিজুল হাকিম, তাদেরকে আপনি আয়না থেকে কি বলতে চান এবং তাদেরকে কোনো সাজেশন যদি দিতে চান জীবন দর্শন নিয়ে, সেটা আপনার জন্য উন্মুক্ত। সম্মানিত আমার দর্শক যারা বা আমাকে যারা দেখছেন, আজিজুল হাকিম হিসেবে যারা আমাকে ভালোবাসেন, আমি মানুষ হিসেবে কেমন সেই বিচারটা আপনারা করবেন এবং আমি যে কাজটি করে আপনাদেরকে বা আপনাদের সামনে আমি আজিজুল হাকিম হয়ে উঠেছি, সেই কাজটি যেন আমি আমার শেষ দিনটি পর্যন্ত করতে চাই, সেই দোয়া সেই প্রার্থনা আপনাদের কাছে চাই। আমি যে জীবন দর্শনে বিশ্বাস করি সেই জীবন দর্শন নিয়ে যাতে আমি শেষ দিনটি পর্যন্ত কাজ করতে পারি, সেই দোয়া আপনারা করবেন এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাদের দেশের মানুষের পাশে থাকবেন, দেশের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই অনেক অনেক কাজ নিয়ে আরও একবার কথা হবে আপনার সাথে, এবং আয়নায় দাঁড়িয়ে নিজেকে ভালোবাসি বলতে ভুলবেন না। অবশ্যই যেহেতু নিজেকে আয়নায় দেখি, প্রথমে নিজেকে দেখি বলি নিজেকে ভালো লাগে, সেই ভালো লাগার মানুষটিকে তো অবশ্যই বলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন নিশ্চয়ই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আয়নায় দাঁড়িয়ে নিজেকে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না, পাশাপাশি ভালোবাসি কথাটাও নিশ্চয়ই বলতে ভুলবেন না, কারণ নিজেকে যে ব্যক্তিটা ভালোবাসতে জানে সে পুরো দেশ, পুরো সমাজ, পুরো জাতিকে ভালোবাসতে জানে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো অতিথি নিয়ে, যিনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন, তার সেই অসাধারণ হবার গল্প কিংবা আয়নায় দাঁড়িয়ে প্রতিবিম্বে তিনি প্রতিফলনটা কি দেখতে পান সেই গল্প নিয়ে। ভালো থাকবেন নিশ্চয়ই। শুভরাত্রি।